হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমরা আবারও কিছু রিক্রুটমেন্ট স্ক্যাম যেগুলো নিয়ে ত্রিপুরার বিভিন্ন নিউজ পেপারে উঠে এসছে, এটা লেটেস্ট আপডেট কি, যে স্ক্যামটার ব্যাপারে আমরা কিছুদিন আগে বলেছিলাম, যেটা নিয়ে অনেক কোশ্চেন মার্ক উঠছে, সেটার নতুন আপডেট কি সেটা নিয়ে বলবো। তাছাড়া ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে 50,000-এরও ওপর শূন্য পদ রয়েছে, কিন্তু কেন নিয়োগ হচ্ছে না সেটারও একটা আলোচনা আমরা করব, যেটা লেটেস্ট আপডেট আমাদের কাছে উঠে এসছে। তাছাড়া ত্রিপুরাতে সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের অ্যাডহক প্রমোশন নিয়ে কি এরই মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারে ত্রিপুরা সরকার আগামী ক্যাবিনেট বৈঠকে? সো সেটা নিয়েও একটা লেটেস্ট আপডেট আছে, এটা আমরা বলে দেব। তাছাড়া ত্রিপুরার যা যা পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো আছে, জব রিক্রুটমেন্টের প্রসেসগুলো যেগুলো পেন্ডিং আছে, ওইগুলো নিয়ে আমাদের কাছে লেটেস্ট কি কি আপডেট আছে সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওভারঅল এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনারা যারা অলরেডি চাকরি করছেন ত্রিপুরায় সরকারি চাকরি, বা তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা অ্যাজ অফ 25 জানুয়ারি 2025 যা যা লেটেস্ট আপডেট আছে যেগুলো তোমাদের জন্য জেনে রাখা খুব জরুরি, সবগুলো আমরা এই ভিডিওতে একসাথে আমরা আপডেটগুলো বলে ইস্যুসগুলো আমরা অ্যাড্রেস করে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাইকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, তারপর ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের কুক, এমটিএস বা এলডিসি পোস্ট, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অ্যাটেন্ডেন্ট পোস্ট বা হেল্পার পোস্ট যেগুলোর পরীক্ষা বাকি আছে, গ্রুপ ডি পোস্টগুলো। তাছাড়া এসএসসি জিডি, সিএচএসএলএম, টেস্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনোগ্রাফার গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরবিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। আর যারা তোমরা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছ, যেমন আপকামিং দিনে টিএস আছে, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বা বিভিন্ন ইন্টারভিউ যেগুলো আপকামিং দিনে আছে, তোমরা কিন্তু ত্রিপুরা জিকে আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসটা আমাদের থেকে নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই। সো সবগুলো তোমাদের নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। হোয়াটসঅ্যাপ ইজ দ্য মোস্ট প্রেফারেবল ওয়ে টু টক উইথ আস। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে। কিছুদিন আগে প্রথম ইস্যু, যেটা আজকের লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদের প্রথম পেজেই উঠে এসছে, যেটা নিয়ে আমরা কিছুদিন আগে তোমাদের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টগুলো নিয়ে। যত চাকরির রিক্রুটমেন্ট হয় ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে টাইম টু টাইম সবগুলো নিয়ে কিন্তু বিভিন্ন লিডিং নিউজ পেপার বা ওয়েব পোর্টালে কিন্তু প্রতিবেদন উঠে আসে যে সেখানে হয়তো কিছুটা দুর্নীতি করা হয়েছে রিক্রুটমেন্টটা নিয়ে। রিসেন্টলি ডিসেম্বর মাসের 20 তারিখ ত্রিপুরা ইউনিভার্সিটির একটা রিক্রুটমেন্টের যেই ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, যেখানে 9 জন চাকরি পেয়েছে, এই লিস্টটা বেরোনোর পরই বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং যেই বিভিন্ন তোমাদের ওয়েব পোর্টালস আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, বিভিন্ন জায়গায় এই রিক্রুটমেন্টে যারা সিলেক্টেড হয়েছে এদের নাকি রিকুইজাইট কোয়ালিফিকেশন নেই, না থাকা সত্ত্বেও নাকি এদেরকে এই চাকরিটা দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় ডেইলি কোনো না কোনো পেপারে উঠছে। তো দৈনিক সংবাদে কিছুদিন আগে যে প্রতিবেদনটা উঠে এসেছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টে নিয়োগে নাকি পুরো দুর্নীতি হয়েছে, সো সেটারই সেকেন্ড পার্ট আজকের দৈনিক সংবাদে নিউজ পেপার উঠে এসছে। আমরা একটা জিনিস বুঝে পাই না, ত্রিপুরা ইউনিভার্সিটির কোনো রিক্রুটমেন্ট হলেই
এই ধরনের ইস্যুগুলো কেন উঠছে বারবার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা কেন কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু কিছুদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে এই রিক্রুটমেন্টের ইস্যুগুলো উঠে এসছে অ্যালং উইথ প্রুফ, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের HRD হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বা ইউজিসির কাছে গেছে। সো ওনারা কোনো একটা স্টেপ নিতে পারেন, যার জন্য দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সো এই আর্টিকেলে এটাই লিখেছে যে এই যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জেনে গেছে, কেন্দ্রীয় সরকারের যেহেতু হস্তক্ষেপ দেওয়ার কথা একটা উঠে এসছে, সো তার জন্যই মানে এখানে উঠে এসছে কি যে দুর্নীতি ঢাকার আর একটা অভিযোগ উঠেছে ত্রিপুরা ইউনিভার্সিটির উপরে, সেই একই রিক্রুটমেন্টটা নিয়ে যেটা ডিসেম্বর মাসে ফাইনাল মেরিট লিস্ট যেটার প্রিপেয়ার হয়েছিল। সো এখন অনেকে আমাদেরকে তোমরা জিজ্ঞেস করো যে আপকামিং যে LDC MTS কুক রিক্রুটমেন্টগুলো হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, এগুলোকে জেনুইন হবে কিনা, এগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। তবে আমরা এতটুকু বলি যে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে, পরীক্ষা ততদিন দাও যতদিন তোমাদের বয়স আছে। তবে একটা জিনিস কনফার্ম যে ত্রিপুরা ইউনিভার্সিটির এই চাকরিগুলো ওয়ান অফ দ্য বেস্ট জবস ইন দ্য মার্কেট। কেন? ইউজিসি স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দিলে তোমরা ডিএ পাবে, তাছাড়া একই বিল্ডিংয়ে পুরো লাইফের পোস্টিং, ঠিক আছে, কোনো ট্রান্সফার নেই। ট্রান্সফার হলে এই বিল্ডিংয়ে এক রুম থেকে আরেক রুমে তোমরা যাবে। কিন্তু কথা হচ্ছে আদৌ কি মানে এই রিক্রুটমেন্টগুলোর উপরে এত প্রশ্ন উঠছে বিভিন্ন লিডিং নিউজ পেপারে, আদৌ কি আপকামিং রিক্রুটমেন্টগুলোতে কোনো স্টেপ নেবে কেন্দ্রীয় সরকার, নাকি আগের মতোই চলবে? সো সেটা একটা বিরাট দেখার বিষয়। চলো আমরা দেখে নেই কি উঠেছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রভাব, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে দুর্নীতির প্রমাণ লোপাটের চেষ্টা বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একের পর এক নিয়োগ দুর্নীতির জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার জন্য গঠিত বিভিন্ন নিয়োগ কমিটির প্রতিনিধিদের আইনি বেড়াজালে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছে। ফলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জুড়ে বিশেষ করে প্রশাসনিক বিভাগে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ঠিক আছে, বিগ আপডেট এটা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করবে শুনেই অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, যেটা আজকের দৈনিক সংবাদ উইচ ইজ ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার অফ দ্য স্টেট, বেঙ্গলি নিউজ পেপার, এখানের প্রথম পেজে কিন্তু উঠে এসছে। ঠিক আছে, এটা শুনে নাকি দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আরও কি লিখেছে দেখে রাখো। এর মূলে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর সহ অন্য পদে নিয়োগ দুর্নীতি। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ নীতি লঙ্ঘন করে একাংশ ক্ষমতাবান প্রার্থীদের চাকরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য রাতারাতি নিয়োগ নীতিও পরিবর্তন করা হলো। এরপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে লোক দেখানোর লিখিত পরীক্ষাও হয়েছে। আর এই সব দুর্নীতিগুলো প্রমাণ সহ দাখিল হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপরই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জারি করেছে নির্দেশিকা। এই নির্দেশিকা আসার পরই নড়ে চড়ে বসতে বাধ্য হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আমরা ফিল করি সমস্ত রিক্রুটমেন্ট জেনুইন ভাবে হলে ভালো। কেন? কারণ জেনুইন হলে যারা অ্যাকচুয়ালি ডিজার্ভিং ওরাই কিন্তু চাকরি পাবে। শর্টকাটে কোনো চাকরির জন্য ইভেন চেষ্টা করাও ভালো না, যেটা আমরা সব সময় বলি সবাইকে। তারপর কি লিখেছে, বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্য সহ গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিপাকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতে এখন প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। যদিও ইউজিসি সূত্রে খবর, এ দফায় তাদের শেষ রক্ষার সম্ভাবনা নেই। এমনকি এখন পর্যন্ত যারা অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দিলেন তাদের অবস্থা 10,323 শিক্ষক শিক্ষিকাদের মতো হতে পারে। এখন আবার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ নিয়ে দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতে তড়িঘড়ি একটি তদন্ত কমিটিও গঠন করে নিয়েছে কেন সরকার। এদিকে রাজ্য মহাকরণ সূত্রে খবর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে সহজেই অনুমেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া ঘিরে তোলপাড় হবে গোটা রাজ্যে। বিগ আপডেট। এতদিন ত্রিপুরা ইউনিভার্সিটির সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে যা কোশ্চেন মার্ক উঠে এসছে তা নিয়ে কেন্দ্রীয় সরকার তো হস্তক্ষেপ করেছে। অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এটা উঠেছে যে ত্রিপুরা সরকারও এখন
এটা নিয়ে নড়ে চড়ে বসেছে, ওনারাও একটা রিপোর্ট পাঠানোর কথা কিন্তু ভাবছে। ঠিক আছে, বিগ বিগ আপডেট, এটা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু হট্টগোল হতে পারে অ্যাটলিস্ট আগামী বিধানসভায়। ঠিক আছে, নেক্সট। ফলে সহজে অনুমেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া ঘিরে তোলপাড় হবে গোটা রাজ্যে। অভিযোগ, রাজ্যের মেধাবান যুবক যুবতীদের চাকরি না দিয়ে বহির্রাজ্যের থেকে বেকারদের ধরে এনে চাকুরি প্রদানের মেলা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ সহ অন্য পদে নিয়োগ দুর্নীতি ঘিরে দিল্লিতে বৈঠকের আগেই প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। তবে এ বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক আধিকারিক জানান, এই সুযোগ কেউ পাবেন না। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ অন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরির জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর স্তরে 55% থাকা বাধ্যতামূলক। এর সাথে কোনো চাকরি প্রার্থীর যদি পিএইচডি ডিগ্রি, নেট উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকে তবে ওই চাকরি প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে। এমনকি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 60 বয়সের যোগ্যতাবান প্রার্থীদেরও আবেদনের সুযোগ এবং যোগ্যতা থাকলে চাকরি প্রদানের বিধান রয়েছে। উল্লেখ্য, এই পদের ক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী কোনো পরীক্ষায় বহিষ্কৃত হন, তার নামে মামলা থাকে, তবে চাকরি হবে না। এমনকি অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতার ন্যূনতম 5টি প্রকাশনা থাকা বাধ্যমূলক। আদৌ কি লাস্ট রিক্রুটমেন্ট, যেটা ডিসেম্বর মাসে মেরিট লিস্ট বেরিয়েছে, ওটাতে এই সবগুলো কি মানা হয়েছিল? যারা রিক্রুটেড হয়েছে এদের কি আদৌ এগুলো আছে? এগুলো নিয়ে কিন্তু একদম উইথ প্রুফ বিভিন্ন ওয়েব পোর্টালেও কিন্তু উঠেছে, যেটা সম্প্রতিকালে কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু রিপোর্ট গেছে। আর স্টেট গভর্নমেন্টও কিন্তু এ নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে যে ওনারাও একটা কিছু স্টেপ নিতে পারে। ঠিক আছে, জানা গিয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে প্রথমে 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তবে এরপর এই নিয়োগ প্রক্রিয়া কয়েকবার বাতিল হয়ে যায়। এরপর আবার 2024 সালে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ নীতি পরিবর্তন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়। যদিও এরপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য 752 জন প্রার্থী আবেদন করেন, তবে এক অদৃশ্য কারণে আবেদনকারীদের ঠিকানা গোপন রাখা হয়, যা ভারতে ব্যতিক্রম ঘটনা, যেটা আমরা আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম। এমনকি কেন 2019 সালে আবেদনকারী প্রার্থীদের সুযোগ দেওয়া হলো না নিয়োগ প্রক্রিয়ায়, এ নিয়েও নীরব বিশ্ববিদ্যালয়। আবার আরেকটা জিনিস আছে, নন টিচিং স্টাফের এলডিসি বা বিভিন্ন রিক্রুটমেন্ট বেরিয়েছিল, এলডিসি, ইউডিসি, ওটাও কিন্তু ইউনিভার্সিটি ক্যান্সেল করেছে। আবার টাকাগুলো ফেরত দিয়েছে কিনা অনেকে হয়তো পেয়েছেও টাকাগুলো। ঠিক আছে, আবার এনআইটি আগরতলারও কিন্তু ক্যান্সেল হয়েছিল, সেটার আমরা আপডেট পাইনি যে ওনারা রিক্রুটমেন্ট ফিসটা ফেরত দিয়েছে কিনা। তোমরা জানিও যদি কেউ ফিসটা যদি পেয়ে থাকো। ঠিক আছে, উল্টো অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে রাতারাতি নিয়োগ নীতি পরিবর্তন করা হয়েছে। অভিযোগ, রাজনৈতিক চাপে, প্রভাবে, প্রশাসনিক চাপে ও হুমকিতে বাধ্য হয়ে নিয়োগ নীতি পরিবর্তন করতে বাধ্য হন খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা কমিয়ে স্নাতক করা হয়েছে, এমনকি আবেদনের বয়সসীমা 40 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, মানে যাতে নেট এবং পিএইচডি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে না পারে। একইভাবে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা 5টি প্রকাশনার বিষয়টি গায়েব করা হয়েছে। আর এই সবগুলোর বিষয়ে অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েছে। এদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা জানান, শিক্ষা নিয়োগ প্রশাসনিক দুর্নীতি রোধে আগামী কিছুদিনের মধ্যেই বিক্ষোভে সামিল হবেন, যাতে রাজ্যের ছাত্রছাত্রী, বেকার, পিএইচডি স্কলার তাদের অধিকার ফিরে পান। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সমস্ত আগের রিক্রুটমেন্ট প্লাস লেটেস্ট রিক্রুটমেন্ট প্লাস আপকামিং রিক্রুটমেন্ট নিয়ে একটা বিরাট ইস্যু সামনে আসতে চলেছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর ইউনিভার্সিটিতে চাকরি করে এইরকম অধ্যাপক অধ্যাপিকারা ওনারাও কিন্তু বিক্ষোভে কিন্তু নামছেন। ঠিক আছে, এটা নিয়ে একটা বড় কিছু স্টেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার বা স্টেট গভর্নমেন্ট। তো দেখা যাক কি হয়। তবে আমরা বলবো, যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটি ইজ দ্য অনলি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ দ্য স্টেট, কিন্তু রিসেন্টলি নাইলিটকেও সেন্ট্রাল ইউনিভার্সিটির যোগ্যতা দেওয়া হয়েছে, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। তার জন্য সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো হয় ত্রিপুরা ইউনিভার্সিটিতে, ওইগুলোকে অ্যাটলিস্ট জেনুইন রাখা উচিত। কোনো রকমের প্রেশার বা কোনো রকমের ট্রান্সপারেন্সি বজায় না রেখে যদি রিক্রুটমেন্টগুলো হয়, ত্রিপুরার অর্ধেকের উপরে 70-80% স্টুডেন্টসের মার্কশিট বেরোয় এই ইউনিভার্সিটি থেকে, যার ফলে দেখা যায় মার্কশিট ইস্যু হতেও কিন্তু অনেকটা টাইম লাগে অনেক সময়।
সবকিছু মিলিয়ে এই ইউনিভার্সিটিটার মানে ওপরে কিন্তু অনেক কোশ্চেন মার্ক উঠেছে। ডেইলি উঠছে কোনো না কোনো পেপারে, ডেইলি। আজকে উঠেছে দৈনিক সংবাদের প্রথম পেজের যেই রাইট হ্যান্ড সাইডে নিচের দিকে তোমরা দেখে নিও, এইটা তোমরা পেয়ে যাবে আর্টিকেলটা। ওখানে কমপ্লিট সিনারিওটা তুলে ধরেছে। একটা হট্টগোল হতে যাচ্ছে এটা নিয়ে, এমনই কিন্তু আশঙ্কা করছে দৈনিক সংবাদ নিউজ পেপারের এই আর্টিকেলটাতে, কিন্তু সেটাই লিখেছে যে ওনারা আশঙ্কা কিন্তু এটা করছেন। ঠিক আছে, সো দেখা যাক কি হয় এটা নিয়ে। যদি কোনো আপডেট আসে আমরা জানাবো। আর তোমরা যারা আপকামিং ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছো, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো এলডিসি, এমটিএস, কুক বা বিভিন্ন পোস্টে। কেন? কারণ একটা ডিমান্ড উঠছিল যে আপকামিং রিক্রুটমেন্টগুলো যাতে আইবিপিএস এর মতো কোনো সেন্ট্রাল এজেন্সি নিয়ে, ত্রিপুরার বাইরের কোনো এজেন্সি দিয়ে যাতে রিক্রুটমেন্ট করানো যায়। যদি হয়ে যায় তাহলে কিন্তু 100% কিন্তু তোমরা এশিওর যে এখানে আর কোনো কোশ্চেন মার্ক উঠবে না। সো তোমরা ভালো করে পড়ো। যদি তোমাদের নোটস লাগে তোমরা নিয়ে যাও, আমাদের কাছে নোটস আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। রেস্ট ইজ এশিওর্ড, লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, এখানে চাকরি পেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের আর কোনো দিকে ফিরে তাকাতে হবে না, এই রকম চাকরি এগুলো। ঠিক আছে, এলডিসিদের বেতনই প্রায় 35-36 হাজার টাকা, যেটা স্টেট গভর্নমেন্ট থেকে প্রায় তোমার স্টেট গভর্নমেন্ট থেকে অলমোস্ট 8 to 9,000-এর ডিফারেন্স হয়ে যায়। ঠিক আছে, কারণ সেন্ট্রাল পে স্কেল এখানে দেওয়া হয়। ঠিক আছে, তো দেখা যাক। আমরা আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা মিলে এই কোশ্চেন মার্কগুলোকে মুছে দেওয়ার ওনারা কিন্তু চেষ্টা করবেন। যা কিছু হয়েছে সবগুলোকে ওনারা একটা মেজর রিফর্ম এনে এগুলোকে কারেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা সমস্ত আপডেট তোমাদের দিয়ে যাব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা সবার প্রথম জেনুইন আপডেটগুলো আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে ত্রিপুরার সরকারি চাকরিগুলো নিয়ে প্রতিবাদী কলাম নিউজ পেপারের ফ্রন্ট পেজে আজকে উঠে এসছে একটা প্রতিবেদন, যেটা কি লিখেছে যে 50,000 শূন্যপদ রেখেও চাকরি দিচ্ছে না সরকার। রাজ্যে 1,50,000 শূন্যপদ পড়ে থাকলেও নিয়োগ নেই, যা নিয়োগ হচ্ছে তা সব আউটসোর্সিং এ, যে চাকরির কোনো নিশ্চয়তাও ভবিষ্যৎ নেই। আউটসোর্সিং মানে সফেদ দিয়ে। ঠিক আছে, ধারাবাহিক নিয়োগ আটকে থাকায় প্রত্যেক দিন বেকারদের সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, তেমনি দপ্তরগুলিতে দেখা দিচ্ছে অচল অবস্থা। প্রশাসনে যাও ছিটে ফোটা কিছু পদে নিয়োগ হয়, তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে। ফলে মুখ পুড়ছে সরকারের মুখ পুড়ছে অন্যভাবেও। কয়দিন পরপর মন্ত্রিসভায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রিসভায় সেই সব সিদ্ধান্ত বড় গলা করে সাংবাদিকদের জানানো হয়, এরপর আর কিছু হয় না। অর্থাৎ প্রশাসনে মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর হয় না। রাজ্যে এই সময়ে বেকার ডাক্তারদের সংখ্যা প্রায় 3,000, ইঞ্জিনিয়ার 4,000, নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় 1,000, মানে অলমোস্ট 1,900 জন। পিএইচডি করা বেকার 400-র কাছাকাছি। ঢাকঢোল পিটিয়ে মন্ত্রিসভার নিয়োগের সিদ্ধান্ত জানানো হলেও বাস্তবে কোনো সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হয় না। এতে রাজ্য মন্ত্রিসভা রাজ্যবাসীর কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। এই কথা সকলেই স্বীকার করে যে এই আমলে হু হু করে বেড়ে চলা বেকারত্বের পাশে ছিটে ফোটা চাকরিও হচ্ছে না। এতে বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা। ত্রিপুরায় সরকারের পট পরিবর্তনের পেছনে শিক্ষিত বেকারদের যে আশা ভরসা ছিল তা ঝাপসা হতে হতে একবারে হারিয়ে যাচ্ছে। শিক্ষিত বেকারেরা এক প্রকার বাধ্য হয়ে বহির্রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। মহাকরণ সূত্রে খবর, সরকারি দপ্তরে এবং সরকার অধিগৃহীত সংস্থায় শূন্য পদের পাহাড় জমেছে। প্রত্যেক দিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষক কর্মচারীরা অবসরে যাচ্ছেন, কিন্তু শূন্য পদগুলোতে কোথাও নিয়োগ নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের আকাল, পড়াশোনা প্রায় লাটে উঠেছে। অন্যান্য দপ্তরে কর্মচারীর অভাব মুখ থুবড়ে পড়েছে অভাবে। ঠিক আছে, পরিস্থিতি দেখলে বোঝা যায় সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ভাঙছে খোদ সরকার নিজেই। কর্ম বিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে 391 জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে। 2023 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার 391 জন। তবে এই সংখ্যা আরও বাড়বে, কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছে। তাদের মধ্যে অনেকে কর্মবিনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি। রাজ্যে স্নাতকোত্তর বেকার 64,096 জন, স্নাতক বেকার 89,021 জন, উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার 38,117 জন, মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় 2,53,890 জন, বিভিন্ন ডিপ্লোমাধারী বেকার 19,000
19,000-এর মতো, ঠিক আছে। এগুলো মানে যেই সাইডের নাম্বারগুলো আছে এগুলো আমরা রাউন্ড অফ করেই বলছি, ঠিক আছে। 19,083 বলেছে এখানে, কিন্তু আমরা 19,000-ই বলবো। মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা 12,649। মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার 67,644 জন, ঠিক আছে। আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় 8,700-র মতো। ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় 15,000। এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস মানে ডেন্টাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় 3,000। নার্সিং উত্তীর্ণ, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় 9,000। বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএ, এলএলবি, অনার্স, এলএলবি, এলএলএম মিলিয়ে বেকার প্রায় 11,000। নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় 1,900 জন, প্রায় 2,000 জনই তোমরা বলতে পারো। রাজ্য সরকারের কর্মবিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 5 লক্ষ। সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরো বহুগুণ বেশি। অভিযোগ, রাজ্যে এখন কর্মবিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ। এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য টিসিএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় 65% পদ খালি যাচ্ছে। তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব। প্রসঙ্গত, 2023 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় 1,000 পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। এখন পর্যন্ত নিয়োগ হয়নি। এটার ইন্টারভিউ মানে তোমাদের মানে সবারই মোটামুটি শেষ হয়েছে। এটা দিয়ে দেবে, ঠিক আছে, রেজাল্ট। এই কনস্টেবলের 1,000 পোস্ট নিয়ে এটার মানে এখানে কোনো ইস্যু তোলার কোনো ব্যাপারই নেই, দিয়ে দেবে এরই মধ্যে। ফেব্রুয়ারি মাসের 2nd উইক বা 3rd উইকের মধ্যে রেজাল্ট বেরোবে। তাছাড়া 916টা পোস্টে নতুন কনস্টেবল নিয়োগ করা হবে, ঠিক আছে। আর তোমরা সবাই জানো অ্যাসেম্বলিতেও কিন্তু আমাদের অনারেবল সিএম প্লাস যিনি লেবার ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী টিঙ্কু রায় প্লাস ফিনান্স ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় ওনারা কিন্তু বলেছেন যে সরকারের কাছে চাকরি দেওয়ার জন্য কোনো ফান্ড ক্রাইসিস কিন্তু নেই। মন্ত্রিসভা থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তারপর ডিপার্টমেন্টের কাজ করে ডিপার্টমেন্ট যখন টিপিএসসি বা বিভিন্ন বোর্ডকে পাঠায় সেই জায়গায় ডিলে হচ্ছে, যার জন্য আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার অর্ডারে উনি কিন্তু একটা কঠোর পদক্ষেপ নিতে চলেছেন। টিপিএসসি, জেআরবিটি সহ যে সমস্ত নিয়োগের যে বডিজগুলো আছে ওখানে ম্যান পাওয়ার সাপ্লাই করে ওখানে রিক্রুটমেন্ট করিয়ে বডিগুলোকে আরো মডার্নাইজ করার উনি কিন্তু অর্ডার কিন্তু দিয়েছেন, ঠিক আছে। সো দেখা যাক এখন কয়দিনে এইগুলো কার্যকর হয়। আর নিয়োগ প্রক্রিয়া কিন্তু ত্রিপুরায় সবকিছু কিন্তু স্লোয়েস্ট হয়ে গেছে, স্লোয়েস্ট। দেখা যাচ্ছে জেআরবিটি গ্রুপ ডি অফার এটাও পেন্ডিং। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে অফার দিয়ে দেবে খুব শীঘ্রই, কিন্তু অফার কিন্তু দেওয়া হচ্ছে না। তেমনিভাবে স্পেশাল এক্সিকিউটিভ 6,067টা পোস্ট রেজাল্ট দিচ্ছে না, যেখানে বিভিন্ন জায়গায় কথা উঠছে বা আমাদের অনারেবল সিএম বলেছে যে লিস্ট রেডি বা একদম ম্যাচিউর স্টেজে আছে। সেখানে এতদিন এই কথাগুলো বলেছেন যে ওনারা, তাও 1 মাসের উপরে। তো লিস্ট যদি রেডি হয়ে থাকে, আমরাও যেটা আপডেট পেয়েছিলাম, সো রেজাল্ট কেন দিচ্ছে না? ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার কোনো আপডেট নেই। আদৌ কি এটা হবে না ক্যান্সেল হবে কোনো জানা যাচ্ছে না। মাঝখানে আমরা আপডেট পেয়েছিলাম যে কপি কারেকশন শুরু হবে, আবার থমকে গেছে। তারপর জেল পুলিশ নেওয়া হয়েছিল, এটারও কোনো আপডেট নেই। মাইট বি এগুলো রিক্রুটমেন্টের টেনিওরগুলো এক্সপায়ার হয়ে গেলে বলবে আবার ফ্রেশ করে নেওয়া হবে। তাছাড়া জেল ওয়ার্ডার 151 জনের রিক্রুটমেন্টের কিন্তু ক্যাবিনেট কিন্তু মঞ্জুরি দিয়েছে কিছুদিন আগে, সেটারও কিন্তু প্রসেসিংয়ে আছে। টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার সেটাও গায়েব, কারণ 71 থেকে 72 লক্ষ টাকা প্রতি মাসে লাগবে 110 জন এসজেডডিও বা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারকে রিক্রুটমেন্ট করলে, যেখানে দেখা যায় টিটিএডিসির নিজেদের এমপ্লয়িজ আর পেনশনারদেরকেই 14-15 তারিখ হয়ে যায় স্যালারি দিতে। সো সেখানে কি এত বড় বার্ডেন নিতে পারবে? অলরেডি কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু অনেক ফান্ড ক্রাইসিসে কিন্তু ভুগছে। তারপর ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট পেন্ডিং, পিএ রিক্রুটমেন্ট পেন্ডিং, বিভিন্ন টিটিএডিসিতে রিক্রুটমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে, যেগুলো প্রসেস হয় তারপর আর কোনো খবর পাওয়া যায় না। এমন কেন হচ্ছে? তারপর আমরা যখন খবর নেই তখন বোঝা যায় যে কোনো আপডেট নেই বা খুব তাড়াতাড়ি হবে। এর বাইরে আর কোনো আপডেট কোনোখানেই বেরোয় না। আদৌ কি এগুলো ফাইল চাপা হয়ে বন্দি হয়ে পড়ে আছে না কোন স্টেজে আছে কোনো কিছু কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। যার বিরুদ্ধে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় স্টেপ নিতে চলেছে। উনি কিন্তু অর্ডার দিয়েছেন টিপিএসসিকে, কিছুদিন আগে উনি অর্ডার দিয়েছিলেন। আমরা বলেছিলাম যে 2022-এর যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে টিপিএসসি যাতে দ্রুত যাতে শেষ করে। 2023-24ও টিপিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করছে। বর্তমানে টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ চলছে, তারপরে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইন্টারভিউ শুরু হয়ে যাবে মার্চ-এপ্রিলের মধ্যে। এগুলো ক্লিয়ার। এইবার আসছে বাকি আরেকবার টিসিএস টিপিএস রিক্রুটমেন্ট হবে, 40টার মতো মাইট
গ্রেড বি পোস্ট আসবে, ঠিক আছে। তাছাড়া এলডিসি নিয়োগ হবে, তাছাড়া সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ নিয়োগ হবে 39টা পোস্টে নতুন করে, ঠিক আছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হোম জেল ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট হবে, তাছাড়া ইত্যাদি বিভিন্ন নিয়োগ আছে, যেমন এক্সাইজ গার্ড 120 জনের মতো নিয়োগ হবে। এখন এটা কাকে দেয় দায়িত্ব, ফিক্সড পে বেসিসে, আদৌ কি জেআরবিটি করবে না এক্সাইজ ডিপার্টমেন্ট করবে সেটা দেখার বিষয়। প্রচুর রিক্রুটমেন্ট ক্যাবিনেটের মঞ্জুরি হয়ে বসে আছে, এখন কেন ডিলে হচ্ছে কেউ জানে না, ঠিক আছে। তারপর শুধু তাই নয়, আরক্ষা দপ্তরে 6067টি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, চাকুরিচ্যুত 10,323 শিক্ষকদের নিয়ে কমিটি রিপোর্ট জমা দিলেও কোনো পদক্ষেপ নেই। 2019 সালে 1962টি পদে গ্রাম রোজগার সেবক, ঠিক আছে, মানে জিআরএস রিক্রুটমেন্টের পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই। আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তোড়জোড় হচ্ছে বলে খবর। এদিকে প্রায় 8 বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমেও মোট শূন্য পদের প্রায় 31% খালি থাকছে। একইভাবে মানে টিপিএসসি কম্বাইন্ড 1 অনেকেই আছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে যারা পিইও পোস্টে যারা জয়েন করেছে টিপিএসসি কম্বাইন্ড 1 দিয়ে, এদের থেকে অনেক স্টুডেন্টস আছে আমাদের, এদের থেকে অভিযোগ আসে যে প্রচুর ওয়ার্ক প্রেশার আর অনেক নাকি শোকস নাকি খেতে হচ্ছে এদের, ঠিক আছে। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কারণ চাকরিতে জয়েন করলে ভালো করে কাজ করতেই হবে, ঠিক আছে, কারণ না করলে এগুলো তো স্টেপ তো ফেস করতেই হবে। কিন্তু আমরা আগেও বলেছিলাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে কিন্তু অনেকটা ফিল্ড ডিউটি আছে, প্লাস প্রেশার বেশি কম্পেয়ার টু আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। তার ফলে দেখা যাচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে যারা পেয়েছে অনেকে টিসিএস পেয়ে গেছে, আবার অনেকে বিভিন্ন জায়গায় জয়েন করেছে। তার জন্য পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারও কিন্তু অনেক পোস্ট খালি, যেগুলো পরে আরেকটা কম্বাইন হওয়ার কথা, কিন্তু যেই পেসে চলছে কবে আরেকটা কম্বাইন বেরোবে, কবে রিক্রুটমেন্ট হবে, টিপিএসসি কম্বাইন 2ই এখনো শেষ হয়নি, ঠিক আছে। তারপর এইভাবে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত টিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় এটা টিসিএস না অ্যাকচুয়ালি টিএস পরীক্ষার মাধ্যমে প্রায় 4000টি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্য পদের প্রায় 50% খালি থাকার সম্ভাবনা রয়েছে। এর মূলে টিপিএসসির তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুগলকি সিদ্ধান্ত। রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ, রাজ্যে জনগণের কল্যাণকামী সরকার বলে কিছু নেই, বেকারদের অভিযোগ বর্তমানে একটি বেকার বিরোধী আছে। যাই হোক, এগুলো অন্যান্য বিষয়। আমরা যে ডেটাসগুলো এখানে লিখেছে আর্টিকেলে, এগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম, যেটা প্রতিবাদী কলামের আর্টিকেলটা তোমরা পেয়ে যাবে। প্রতিবাদী কলাম যে রেপুটেড নিউজ পেপারটা আছে ওটার আজকের প্রথম পেজে উঠেছে, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের 25 তারিখ, 25শে জানুয়ারি 2025। তোমরা পেপারটা দেখে নিও আর এই যাবতীয় ডিটেলসগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। আমরা এতটুকুই চাই, যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সবগুলো দ্রুত গতিতে যাতে শেষ করা হয়। স্পেসিফিক্যালি এই 4টে জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি গ্রুপ ডির যেই স্টুডেন্টসরা, মানে আমার অনেক সময় ওদেরকে আপডেট বলতে কষ্ট লাগে, এত দিন হয়ে গেছে। তবে আমরা একটা আপডেট পেয়েছি যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ডেট না দেওয়া হলে, অনেক দিন হয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট নিজেই অনুষ্ঠান করে দিয়ে দেবে। ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখের মধ্যে গ্রুপ ডির অফার দেওয়ার অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা আপডেট পেয়েছি, এখন দেখা যায় কি এই আপডেটটাও কি আদৌ সত্যি হয় কি না। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট শিট রেডি, কিন্তু এই শিট নিয়ে এখন আপলোড হচ্ছে না কেন, রেজাল্ট দিচ্ছে না কেন, সেটা নিয়ে আমাদের একটা ডাউট আছে। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট আবার পেন্ডিং ঝুলে আছে, কোনো দিকে কোনো খবর নেই। জেল পুলিশও কোনো দিকে কোনো খবর নেই, সব কিছু ঝুলে আছে। শুধুমাত্র হাইকোর্ট, ঠিক আছে, তারপর টিপিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলো ওইগুলো শুধুমাত্র হয়ে যাচ্ছে, ওইগুলো কিন্তু আটকাচ্ছে না। সো আমরা তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ তোমরা যারা দিয়েছো, তোমরা প্লিজ 916টা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের যেই নতুন আসছে ওটার জন্য, প্লাস 218 জন সাব ইন্সপেক্টর নেবে, যেটা টিপিএসসি কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। নোটিশটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, কাজ অলমোস্ট ফাইনালাইজেশন স্টেজে আছে। এনি টাইম টিপিএসসি বের করে দেবে ভ্যাকেন্সিটা। অ্যাকচুয়ালি টিপিএসসির উপরে প্রচুর লোড, ওনারা আগে যে ভ্যাকেন্ট যেগুলো আগের বেরিয়েছিল ওইগুলোকে ওনারা আগে ক্লিয়ার করতে চাইছেন, ঠিক আছে। সো তোমরা এগুলোর জন্য পড়ো। তেমনিভাবে জেল পুলিশে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমরাও সাব ইন্সপেক্টরের 218টা পোস্টের জন্য বা আপকামিং 916টা কনস্টেবল পোস্টের জন্য পড়াশোনা করো। ফায়ার সার্ভিসে তোমরাও এই পুলিশ রিক্রুটমেন্টগুলো দেখতে পারো, ঠিক আছে। তাছাড়া জেআরবিটি গ্রুপ ডি তোমরা যারা যতদিন অফার না পাও, আপকামিং টিপিএসসির পরীক্ষাগুলোর জন্য তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভ তোমরা কিন্তু রেজাল্টের চিন্তা না করে তোমরা আপকামিং ভালো রিক্রুটমেন্টগুলোর জন্য প্রথম থেকে যেগুলো রেগুলার ওইগুলোর জন্য তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার নেক্সট একটা বিরাট ইস্যু ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের, এই ইস্যুটা সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে।
অ্যাডহক প্রমোশনে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এককালীন রিল্যাক্সেশন, যেখানে বলা হয়েছিল অ্যাডহক বেসিসে ওপরের পোস্টে প্রমোশন দেওয়া হবে, যতদিন চাকরি থাকবে ততদিন ওপরের পোস্টেরই স্যালারি পাবে, কিন্তু রিটায়ারমেন্টে চলে গেলে, পেনশনে চলে গেলে অ্যাডহক পোস্টের পাবে না, রেগুলার পোস্টে লাস্ট পোস্টের 50% বেসিক কিন্তু পেনশন পাবে। এখন এটা নিয়েই কথা উঠেছে, একবার যদি অ্যাডহক প্রমোশন হয়ে থাকে এটা কবার হবে। আবার অনেকেই মানে রিটায়ারমেন্টে গেলে, যাওয়ার পর মানে এজি অফিস থেকে ডাইরেক্ট না করে দিয়েছে স্টেট গভর্নমেন্টকে যে অ্যাডহক পোস্টে প্রমোটেড হয়েছে, যে এই অ্যাডহক পোস্টের অনুযায়ী পেনশন দেওয়া যাবে না। সো এটা নিয়ে একটা বিরাট ইস্যু উঠে এসছে এখানে। সো এরই রিলেটেড একটা আর্টিকেল উঠে এসছে, মুখ্যমন্ত্রীর কাছে অ্যাডহক পদোন্নতি নিয়মিতকরণের দাবি। প্রতিবাদী কলাম নিউজ পেপারে আজকে উঠে এসছে, এটা গতকালকে নিউজ, 24শে জানুয়ারি নিউজ, আজকের 25 তারিখ পেপারে উঠে এসছে। ঠিক আছে, আরও কিছু আপডেট আছে। রিসেন্টলি এই অ্যাডহক প্রমোশন নিয়ে, আপনাদের অ্যাডহক প্রমোশন ইস্যু নিয়ে একটা হাই লেভেলের হাই অফিসিয়ালসদের মিটিং হয়েছে ত্রিপুরার অনারেবল সিএম ডক্টর মানিক শাহর সাথে সেক্রেটারিয়েটে বা মহাকরণে। ওখানে কিন্তু কিভাবে অ্যাডহক বেসিসে প্রমোশন পাওয়া পোস্ট থেকে পেনশনে গেলে রেগুলার পেনশন বেনিফিট কিভাবে দেওয়া যায় আইনের আওতায় থেকে সব কিছু ঠিকঠাক করে, এটা নিয়ে কিন্তু একটা বিরাট ডিসকাশন হয়েছে, অনেকক্ষণ কিন্তু চলেছে মিটিংটা। তবে কি এটাই আশা করা যায় যে অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো বড় সিদ্ধান্তের কথা আগামী ক্যাবিনেটে ডিসিশন হতে পারে। সো সেটা কিন্তু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তাছাড়া আমরা একটা ভিডিও প্লে করে দেখাবো এখানে, যেখানে আমাদের অনারেবল সিএম উনি আপডেটটার কথা কিন্তু বলেছেন অ্যাসেম্বলিতে। আগে দেখে নেই এখানে কি বলেছে এই নিউজ পেপারের আর্টিকেলটাতে। অ্যাডহক পদোন্নতিতে নিয়মিতকরণ করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালো ত্রিপুরা রাজ্য মহাকরণ কর্মচারী সংঘ। বিএমএস অনুমোদিত মহাকরণ কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল দেবরায় জানান, শুক্রবার মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি সনদ পেশ করা হয়েছে। 2021 সালে অ্যাডহক পদোন্নতি চালু হয় রাজ্যে। এই পদোন্নতি অ্যাডহকের বদলে নিয়মিত করতে দাবি জানানো হয়েছে। এছাড়া রাজ্যের সরকারি কর্মচারীদের 30% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন 53%, বেশিরভাগ পাচ্ছেন 53%। বেশিরভাগ রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাযুজ্য রেখে মহার্ঘ ভাতা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার নতুন করে 8ম বেতন কমিশন গঠন করার ঘোষণা করেছে। রাজ্য সরকার এই ক্ষেত্রে তার অধীনস্থ কর্মচারীদের জন্য বকেয়া 23% মহার্ঘ ভাতা অতি দ্রুত প্রদান করার দাবি করা হয়েছে। 7ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চালু ভাতা বৃদ্ধি করে অন্যান্য সুবিধা দেওয়ারও দাবি করেছে মহাকরণ কর্মচারী সংঘ। তারা ডিআরডব্লিউ ক্যাজুয়াল কর্মীদের শীঘ্রই নিয়মিতকরণের দাবি করেছে। গ্র্যাচুইটি পরিমাণ 10 লক্ষ থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা করারও দাবি করেছে। এছাড়া 25 বছরের পরিবর্তে 20 বছর চাকরির পর অবসরকালীন পূর্ণ সুযোগ সুবিধা প্রদানের দাবিও করা হয়েছে। বর্তমানে রাজ্যের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা, সর্বোচ্চ বয়সসীমা 40 বছর, অবসরের বয়স 60 বছর। এই পরিস্থিতিতে 20 বছর চাকরি করার পর সম্পূর্ণ সুবিধা দেওয়া উচিত বলে জানান উৎপল দেবরায়। ঠিক আছে, এটা কিন্তু এই ডিমান্ডসগুলো রাখা হয়েছে অনারেবল সিএম এর কাছে। তবে আমরা একটা কথা বলে দিই, যে 23% যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা পেন্ডিং আছে ত্রিপুরায়, 23% পেন্ডিং ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এটা না দিয়ে যদি বাই চান্স ত্রিপুরাতে পে কমিশন গঠন করা হয়ে যায়, যেটা 2027-এর পরে মেবি একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, বা 2026-এ অ্যানাউন্সমেন্ট আসতে পারে, 2027-এর সময় 27-এর শুরুর দিকে একটা কমিটি গঠন করা হতে পারে, ওনারা রিপোর্ট সাবমিট করবেন। 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন, 28-এর শুরুর দিকে কিন্তু এই 8th পে কমিশনের কিছুটা হলেও লাগু হতে পারে। যদি এই 23% ডিএ ক্লিয়ার না করে যদি ত্রিপুরাতে কোনোভাবে পে কমিশন লাগু হয়ে যায়, তাহলে এই বেসিক প্লাস ডিএ মার্জ হয়ে যেই নতুন ভ্যালুটা বেরোয় ওটাই কমে যাবে, ওটার উপরেই কিন্তু ইনক্রিমেন্ট দিয়ে নতুন বেসিক করা হয়। তো আমরা আশাবাদী এই বছরও 8 থেকে 10% ডিয়ারনেস অ্যালাওয়েন্স পেতে পারে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীরা। ঠিক আছে, আমরা সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখুন। আর রিসেন্টলি যে মিটিং হয়েছে রিগার্ডিং অ্যাডহক প্রমোশন ইস্যু, যেটা নিয়ে অনারেবল এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন, উনি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহকে উনি কোশ্চেন করেছিলেন, সেটার জবাব কি দিয়েছেন তোমরা আপনারা জেনে রাখুন। কারণ আমরা মানে প্রুফ নিয়েই কথা বলি যে রিসেন্টলি একটা মিটিং হয়েছে, খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট অফ ত্রিপুরা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই অ্যাডহক প্রমোশন ইস্যু নিয়ে একটা গুড নিউজ কিন্তু আনতে পারে। আপনারা ভালো করে শুনে রাখুন, আমরা ভিডিওটা কিন্তু এখন প্লে করছি। ঠিক আছে, রেডি? গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারি কর্মচারীদের যাদের যে প্রমোশনের যে যারা প্রমোশন পেয়ে অ্যাডহক প্রমোশনের মাধ্যমে যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারা তাদের পেনশন বেনিফিট তারা পাচ্ছেন।
রিল্যাক্সেশন দিয়ে যেন এটাকে রেগুলারাইজ করা যায় কিনা এই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং খুব দ্রুততার সাথে এই সমস্যার সম্মুখীন মানে যারা হচ্ছে কর্মচারীরা তারা যেন তার থেকে রেহাই পায় সে ব্যাপারটা আপনি দয়া করে অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে বিষয়টা বললেন, আমরা কিন্তু আজকে থেকে প্রায় 7 দিন আগে আমরা এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আইনজ্ঞদের সাথে কথা বলছি, কিছু করা যায় কিনা। অলরেডি মিটিং হয়েছে, বিষয়টা আমরা অলরেডি দেখছি। আমরা আইনের যদি পাবলিক করে দিচ্ছি, আমরা আইনজ্ঞদের সাথে পরামর্শ করছি, ওনাদের নিয়ে বসেছি, অফিসাররাও ছিলেন, মন্ত্রী বাহাদুর বাবু বসেছিলেন, ক্যাবিনেটও আলোচনা হচ্ছে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু আপডেটটা দিয়েছেন যে এই অ্যাডহক প্রমোটেড হয়ে যে এমপ্লয়িজরা পেনশনে যায় এদেরকে রেগুলার পেনশন অ্যাডহক প্রমোশনের পোস্টের বেসিসে এটার 50% কি করে পেনশন দেওয়া যায় সেটা নিয়ে আইনের মানে সব কিছু দিক ঠিক রেখে সেটা কি করে দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমাদের অনারেবল সিএম দফায় দফায় কিন্তু মিটিং করছেন। খুব তাড়াতাড়ি কিন্তু আসতে পারে গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য নিয়ে আসবে একটা খুশির খবর। ঠিক আছে, তাছাড়া 23% আমরা অলরেডি দুটো ভিডিওতে বলেছি যদি 8 পে কমিশন চলে আসে, 8 পে কমিশন ত্রিপুরাতে আসার আগে যদি ডিএ ক্লিয়ার না করে অনেকটা আর্থিক বঞ্চনার শিকার হতে পারে, কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা 23% ডিএ খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনিও কিন্তু প্রেস ব্রিফিংয়ের সময় আজকে থেকে বেশ কিছুদিন আগে বলেছিলেন যত সম্ভব এই গ্যাপটা ওনারা কিন্তু কম করতে চলেছেন। ঠিক আছে, এই বছর 8 থেকে 10% দিয়ে আগামী বছর 7 থেকে 8%, তারপর 2027-এ ওনারা অ্যানাউন্স করে দেবেন অ্যাবাউট পে কমিশন, যেটা 2028-এর জানুয়ারি থেকে পে কমিশনের নতুন রিকমেন্ডেশনে বেতন পাওয়ার একটা সম্ভাবনা। এখন দেখা যাক, আমাদের অনারেবল সিএম উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন ত্রিপুরার সরকারি কর্মচারী যাতে মানে ওনাদের যাতে কোনো যাতে আর্থিক লোকসান না হয়। দেখা যাক আমাদের অনারেবল সিএম এই বিষয়ে কি স্টেপ নেন। যাই আপডেট আসবে আমরাই সবার প্রথম আপনাদের জানিয়ে দেবো। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার নেক্সট। আচ্ছা, আজকে লাস্ট যেগুলো তোমরা অনেক দিন ধরে আমাদের জিজ্ঞেস করছো যে পেন্ডিং যে সমস্ত চাকরিগুলো আছে ত্রিপুরায় সেগুলো নিয়ে আমাদের কাছে কি কি আপডেট। প্রথম হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি অফার দিচ্ছে না। এখন কিছু করার নেই, দেওয়ার কথা ছিল আগেই। ওনারা এক্সপেক্ট করেছিলেন যে প্রাইম মিনিস্টার অফিস থেকে হয়তো কিছুদিনের মধ্যে একটা কনভিনিয়েন্ট ডেট চলে আসবে, কিন্তু এখনও হয়তো কোনো ডেট দেওয়া হয়নি। যদি কোনো ডেট না দেওয়া হয় দেন স্টেট গভর্নমেন্ট একটা সিরিমনি অর্গানাইজ করবে ফেব্রুয়ারি 1 বা 2nd উইকের মধ্যে, ম্যাক্সিমাম বাই 13 ফেব্রুয়ারি ওনারা অফার লেটার নিজেরাই কিন্তু দিয়ে দেবেন। একটা রোজগার মেলা টাইপের অনুষ্ঠিত করে 2437 জনকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ আর আমাদের অনারেবল লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায় উনি কিন্তু থাকবেন। ঠিক আছে, তোমরা ওয়েট করো ফর দ্য অফিসিয়াল আপডেট। আমরাই সবার প্রথম তোমাদের জানাবো যখনই কোনো আপডেট পাবো। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই, রেজাল্ট ডিলে হচ্ছে ডিউ টু আননোন রিজনস। কি হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, জেল পুলিশ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট স্লোয়েস্ট ডিপার্টমেন্ট কমিটি ক্রিয়েট করা হয়েছিল, এটাও এখন 1 বছর হয়ে যাচ্ছে। পরীক্ষা তো যাই হোক অনেক দিন হয়ে গেছে, এটারও কোনো আপডেট নেই যে আদৌ হবে কিনা। যদি আরও না হয়, প্রত্যেক রিক্রুটমেন্টের একটা টাইমলাইন আছে, সেই টাইমলাইনে যদি কমপ্লিট না করা যায় পোস্টগুলো কিন্তু ক্যান্সেল করতে হয়, তারপর আবার ক্যাবিনেটে নিয়ে আবার অ্যাপ্রুভেল করে নতুন করে বের করতে হবে। যদি নতুন করে আবার বের করতে হয় স্টুডেন্টসদেরকে দিয়ে কেন পরীক্ষা নেওয়া হলো, সেটাই একটা আমাদেরও প্রশ্নের বিষয় এই দুটো ডিপার্টমেন্টকে। ঠিক আছে, নেক্সট আমাদের অনারেবল ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা উনি কিন্তু রিসেন্টলি বলেছেন একটা অনুষ্ঠানে গিয়ে যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু ইনিশিয়েট করছে ফরেস্ট ডিপার্টমেন্ট, যেটারও নোটিফিকেশন 167 জন ফরেস্ট গার্ড নেওয়া হবে, সেটারও কিন্তু আপডেট চলে এসছে। উনি কিন্তু ওনার বক্তৃতায় বলেছেন, যেটা বিভিন্ন লিডিং নিউজ পেপারও কিন্তু উঠেছে, ফরেস্ট গার্ড ত্রিপুরায় রিক্রুটমেন্ট করা হবে। বর্তমানে কিন্তু ফরেস্ট গার্ডের জন্য টিএসআরকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো একিউট ম্যান পাওয়ার শর্টেজ ফরেস্ট ডিপার্টমেন্টে, কারণ বহুদিন ধরে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হয়নি। সো খুব তাড়াতাড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট বেরোবে। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো, আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নাও। ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেস সব কিছু সিলেবাস নিয়ে ডিটেল ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, টিপিএসসি সাব ইন্সপেক্টরের নোটিস টু বি আউট বাই 2 উইকস বা ম্যাক্সিমাম বাই 1 মান্থ, খুবই ম্যাচিউর স্টেজে আছে। জেআরবিটি 2 নোটিশটাও কিছুটা টাইম লাগবে, এক্সপেক্টেড মার্চ এপ্রিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রচুর ডিপার্টমেন্ট থেকে অলরেডি রিকুইজিশন বা লেটার চলে গেছে জেআরবিটি
চাকরির অফিসের কাছে, যেটা চেয়ারম্যান নিজে বলেছেন। আমরা ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তবে আসছে বহু চাকরি, কিন্তু কোন গতিতে আসছে সেটা আমরা জানি না। ঠিক আছে, প্রথমে আমরা আপডেট শুনি যে এত তারিখের মধ্যে দিয়ে দেবে, তারপর তারিখটা যখন এগিয়ে যায় হঠাৎ করে শুনি যে না কোনো একটা কিছু হলো, এটা পোস্টপোন হয়ে গেছে। সো আগে থেকে আমরা কিছু বললাম না, প্রিপারেশন নিতে থাকো। দেখো এখন প্রিপারেশন, তোমরা যদি এমনি বসে থাকো তোমাদেরই টাইম লস। প্রিপারেশন নাও, যেটা যখন হবে হবে। ঠিক আছে, আমরা তো আছি, আমরা তোমাদের দেন অ্যান্ড দেন সব আপডেট তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আরও যদি কোনো পরীক্ষার আপডেট লাগে বা সরকারি চাকরির সংক্রান্ত কোনো নিউজ তোমাদের লাগে, তোমরা প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা আপডেট গ্যাদার করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও বা শেয়ার করে দেবেন সবখানে। আপনারা ভিডিওটা সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে ইউজফুল ইনফরমেশনগুলো ও আপডেটসগুলো যাতে সবাই যাতে জানতে পারে, কারোর যাতে এগুলো মিস না হয়। আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার অ্যাসপিরেন্ট হও আর বিভিন্ন চাকরি ফেস করবে আগামী দিনে, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা, তারপর ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত পরীক্ষার ইন্টারভিউর জন্য বা লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।